নমস্কার বন্ধুরা, আজ আমরা তোমাদের জন্য যেই গল্পটি নিয়ে এসেছি সেটি হলো একটি ভয়ের গল্প। দীপন্ময় রায়চৌধুরীর লেখা দেবী মরিচি। গল্পটি পুরো শুনবে, ভালো লাগলে লাইক আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশনটি অন রাখবে যাতে তোমার কাছে সবচেয়ে প্রথমে গল্পটি পৌঁছে যায়। আর হ্যাঁ, এই গল্পটিকে ছড়িয়ে দেবে, নিজের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে পৌঁছে দেবে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি। দীপন্ময় রায়চৌধুরীর কলমে দেবী মরিচি। পুকুর পাড়ে চেঁচামেচির শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো তারাপদ। বেরিয়ে সে যা দেখলো তাতে তার চক্ষু চড়গাছ হওয়ার জোগাড়। পুকুর পাড়ে প্রায় জনাকুড়ি লোক জমে গেছে। কোনো একটা জিনিসকে ধরে তারা জটলা করেছে। কাছে না গেলে দূর থেকে বোঝার উপায় নেই। তারাপদ মনে মনে ভাবল, গুপ্তধন বা ওইরকম কিছু না তো। বেহাত হবার আগেই জিনিসটাকে বাগাতে হবে। যেহেতু পুকুরের মালিক সে নিজেই, তাই এর থেকে প্রাপ্ত জিনিসের অধিকার শুধুমাত্র তারই, যদি পুলিশের কাছে তা জমা না হয়। প্রায় 4 পুরুষ আগেকার পুকুর এটা, উত্তরাধিকার সূত্রে এখন এটা তারাপদর। বহু বছর ধরে পুকুরখানির সংস্কার হয়নি, তাই কচুরিপানা মুজে গিয়েছে। তারাপদর টাকা পয়সার অভাবই নেই। কালনার এই ডুমুরজলা অঞ্চলের নাম করা বড়লোক সে। তার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মজা পুকুরখানার মাটি কাটিয়ে মাছ চাষ করার। তাই গত দিন তিনেক ধরেই জেসিপি দিয়ে পুকুরটার সংস্কার হচ্ছিল। এই যে একটু সরুন তো, দেখি দেখি ব্যাপারখানা কি। তারাপদ এই বলে দু হাতে ভিড় সরাতে সরাতে ভেতরে ঢুকলো। ভিড়ের মাঝে হাত তিনেক লম্বা একটি দেবী মূর্তি, কালো পাথর খোদাই করে বানানো। দেবী অষ্টভুজা, আর মূল মাথার দুই পাশে আরও একটি একটি করে মোট 3টি মাথা। দেবীর পায়ের কাছে আরও ছোট্ট ছোট্ট 3টে মূর্তি। তাদের ওপরে এমন কাদামাটি লেগে আছে, তা দেব না দেবী তা বোঝার কোনো উপায় নেই। আর দেবীর পায়ের আরও নিচে আছে একটা পাটাতন খোদাই করা। সেই পাটাতন জাতীয় বস্তুর ওপরে আছে 6টি শূকর আর একটি অদ্ভুত দর্শন প্রাণী। সত্যি এমন দেবী মূর্তি কখনো দেখেনি না তারাপদ, না এখানে উপস্থিত বাকিরা। তবে তারাপদ একটি বিশেষ জিনিস লক্ষ্য করল। দেবীর চক্ষুগুলির দিকে তাকিয়ে থাকলে ভয় লেগে যায়। কি কুড়ো দৃষ্টি সেই চোখে! শ্মশানকালীর রূপটায়ও তারাপদর একটু ভয়ই লাগে। তবুও তার চোখে অদ্ভুত এক মায়া আছে। সংসারের সকল অমঙ্গল শুষে নেওয়ার পরও তার চোখে অদ্ভুত এক রাত্রির স্নিগ্ধতা আছে। কিন্তু এই দেবীর চোখের দিকে একটানা তাকিয়ে থাকাও যায় না। মাটি খুঁড়তে খুঁড়তে কিছু একটা শক্ত জিনিস ঠেকেছে বুঝে ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে দেখে এটি এই কাণ্ড, একটি কালো ঠাকুরের মূর্তি। দেরি না করে সবাই এটাকে পুকুর পাড়ে নিয়ে আসে। গাড়ির আঘাতেও এর বেশি কোনো ক্ষতি হয়নি, শুধু ওপরের দিকের একটা কোণার অংশ ভেঙে গেছে। গোল বাঁধলো এই মূর্তিটাকে নিয়ে। কি করা যায় তা নিয়ে সবাই চিন্তা করতে লাগলো। ইতিমধ্যে তারাপদর গৃহিণী খবর পেয়ে ঘর থেকে ছুটে এসেছে। তিনি আবার ঠাকুরের একনিষ্ঠ সেবক। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল জল না দিয়ে সে অন্ন স্পর্শ করে না। তাই তার একান্ত ইচ্ছা মূর্তিটাকে বাড়ি নিয়ে গিয়ে এর পুজো করা। আবার গ্রামের লোকেদের ইচ্ছা দেবীর একটি মন্দির করে সেখানে দেবীকে প্রতিষ্ঠা করে তার পুজো করা। অনেক সময় এই দেবী মূর্তিগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়। ও যে কোষ্ঠী পাথর দিয়ে তা গঠিত, তার মূল্য নেহাত কম হয় না। তাছাড়া ঐতিহাসিক দিক থেকেও এই মূর্তি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই সবাই মিলে ঠিক করলো পুলিশকে জানানো হবে, তারপর যা করা তারাই করবে। পুলিশ এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালো মূর্তিটা সাধারণ গ্রানাইট পাথরের তৈরি। তাই তারা এই মূর্তিটার প্রতি বেশি আগ্রহ দেখালো না। মূর্তির দায়িত্ব পুকুরের মালিকের হাতে দিয়ে তারা বিদায় নিল। তারাপদ তার স্ত্রীর অনুরোধ ফেলতে পারলেন না। তাছাড়া মনে একটা বিশ্বাস বেঁধেছিল, এই মূর্তি নিশ্চয়ই শুভ কিছু ঘটাবে তার বাড়িতে। নইলে তার হাতেই কেন পড়লো এটা? এলে জিনিস হাতছাড়া করা ঠিক হবে না। অবশেষে তারাপদর বাড়ির ঠাকুর ঘরে মূর্তিটা রাখার ব্যবস্থা করা হলো। তারাপদ গৃহিণী এই নতুন দেবী মূর্তিকে অন্যান্য ঠাকুর দেবতার মতোই ফুল, বেলপাতা, নকুলদানা, বাতাসা সহযোগে ভক্তি ভরে পুজো করতে লাগলো। সেদিন রাতে শোবার সময়
তারাপদ গৃহিণীর কাছে কথাটা তুলল। জানো গিন্নি, দেবীর মূর্তিটা নিয়ে মনটা কেমন খচখচ করছে। তোমার এমন মনে হচ্ছে কেন? না, তেমন কিছু না। আসলে এই ধরনের মূর্তি আগে কখনো দেখিনি তো, জানি না কোন দেবী এটা। হতে পারে কোনো উপদেবী। তাছাড়া চোখ দুটো লক্ষ্য করেছো? কি হিংস্র দৃষ্টি ওই দুটোয়। এভাবে বাড়িতে নিয়ে এসে পুজো করা কি ঠিক হচ্ছে? ছেলে মেয়ে নিয়ে সংসার আমার, কোনো অঘটন ঘটে যায়। তাছাড়া যেখান থেকে এনেছে সেখানে রেখে এলে কেমন হয়? তারাপদ জানতো তার এই যুক্তি ধোপে টিকবে না। তার গিন্নি ঠাকুর দেবতায় প্রবলভাবে বিশ্বাসী। একবার তারকেশ্বরের সপরিবারে পুজো দিতে গিয়ে মন্দিরের পাশেই একটা গোলাকার পাথর ছিল। দেখতে পেয়ে সেটাকে বগল দেওয়া করে বাড়ি এনেছিল। সেটি আজও বহুল তবিয়াতে ঠাকুর ঘরে আছে। যে মানুষ সামান্য গোলাকার হওয়ার সুবাদে একটা সামান্য পাথরকে পুজো করতে পারে, সে এই জলজান্ত মূর্তিটাকে ফেলে আসবে এমন ভাবনা নিত্যিত্ব বোকামি। হলো তাই। গিন্নি চারটি কথা শুনিয়ে দিল। বলল, এনি যে দেবী হোক, মা কোনো সন্তানের ক্ষতি করেন না। মা তো দেবী আমার সেবায় ঠিকই সন্তুষ্ট হবেন। আর তাছাড়া যদি ফেলে আসি, তখন যদি আমাদের উপরে রুষ্ট হন। তারাপদ আর কথা বাড়ালো না। বলল, ঠিক আছে, যা ভালো বোঝাত করো। পরে কোনো বিপদে পড়লে আমায় বলতে এসো না তখন। এই বলে সে ঘুমাবার চেষ্টা করল। বেশ কয়েকদিন পরের কথা। তারাপদর বাড়ির পোষা বেড়ালটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পোষা বেড়ালটির নাম ছিল মিনি। সারাদিন বাড়ির কোলের পায়ে পায়ে ঘোরে। মাঝে মধ্যে পাড়ার এ বাড়ি সে বাড়ি গেলেও খাওয়ার সময় ঠিক ফিরে আসে। এমন তো কখনো হয় না। পাড়ার সব বাড়িগুলোতে খোঁজাখুঁজি করার পরও মিনির কোনো খোঁজ পাওয়া গেল না। তারাপদবাবুর পাখি পোষার খুব শখ। ছাদের ওপর একটা শেড মতো তৈরি করে তার মধ্যে গোটা দশেক বদ্রি পাখি রেখেছেন। প্রতিদিন ওদের খাওয়ানো, তদারকি করা, আর সকাল বিকাল ওদের তারের বাইরে বসে বসে ওদের লক্ষ্য করা, সে এক পরম প্রশান্তি। সকালে অভ্যাসবশত পাখিদেরকে খাওয়াতে গিয়ে দেখেন রক্তারক্তিকাণ্ড। খাঁচার ভেতরে পাখির পালকে ছড়াছড়ি, আর এখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের ছাপ। বদ্রি পাখিগুলোর থাকার জন্য ভেতরে একটি হাঁড়ি দেওয়া ছিল। কিছুদিন আগে 3টে ডিমও পেড়েছিল। সব শুদ্ধ মেঝের ওপর পড়ে ভেঙে চুড়ে একবারে একসা হয়ে গেছে। মেঝেতে একটা মুন্ডু ছেঁড়া পাখির মৃতদেহ পড়ে আছে, পাশে আরও 2টো দেহ। যা, কি সর্বনাশটাই হয়ে গেল। নিশ্চয়ই কোনো ইঁদুর বা ওই জাতীয় কিছু শেডের কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকে এই কাণ্ড করেছে। তন্ন তন্ন করে শেডের প্রতিটি কোণা খুঁজেও তারাপদবাবু এমন কোনো ফাঁক ফোকর তো খুঁজেই পেলেন না। ব্যাপারখানি তাকে খুবই অবাক করে তুলল। ওদিকে আবার গিন্নি চেঁচামেচিতে বাড়ি মাথায় তুলল। যেহেতু বাক্যবান তারাপদবাবুর উদ্দেশ্যেই নিশ্চিত হচ্ছিল, তাই ব্যাপারখানি জানার জন্য তিনি তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে এলেন। অনেক হয়েছে, এবার তোমার ওই আপদগুলো বিদায় করো। বুড়ো বয়সে ভীমরতি, বাচ্চাদের মতো পাখি পোষা না। কেন, কি হয়েছে? ওরা আবার কি করলো? এই দেখো না। বলে হাতে করে তুলে পাখির একটা ছোট মাথা দেখালো। সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি ফুলের জঞ্জালে পড়ে আছে। ছি ছি, কি অনাসৃষ্টি কাণ্ড বলতো। অপুর দেবতার ঘরে এই সব জিনিস। তারাপদবাবু হাত পেতে জিনিসটা নিয়ে চশমাখান চোখে পড়ে ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করলো। কেউ যেন প্রবল আক্রোশে নিরীহ প্রাণীটার দেহ থেকে মাথাটা ছিঁড়ে নিয়েছে। শোনো গিন্নি, এতে ওদের কি দোষ বলতে পারো? হতে পারে কোনো বিড়াল এই কাণ্ড করে খাঁচা থেকে ধরে নিয়ে এসে এখানে বসে খেয়েছে। আমি তো সকালে ছাতে গিয়ে দেখি খাঁচাটা লণ্ডভণ্ড হয়ে আছে। কতগুলো পাখিকে কিসে যেন খেয়ে নিয়েছে। গিন্নি কপালে হাত ঠেকিয়ে বলল, যাক, আপদ বিদেয় হলো। তারাপদবাবুর চোখের কোণায় চিকচিক করে উঠল জল। তার ছোট মেয়ের মৃত্যুর পর প্রায় 10 বছর এই অবলা জীবগুলো তাকে হারানোর যন্ত্রণাটা তারাপদবাবুকে ভুলাতে পেরেছে। আবার একদিকে দিনের অধিকাংশ সময়টা তারাপদবাবু ছাদেই থাকেন এইগুলোর জন্য। তাই গিন্নির মনে হয় এগুলো যেন পরিবার থেকে তাকে কেড়ে নিচ্ছে। তাই গিন্নির এত রাগ এদের প্রতি। যাই হোক, তারাপদ হাজার চেষ্টা করেও পাখিগুলোকে বাঁচাতে পারল না। কোনো এক অজানা কারণে সবকটি এক এক করে মরে গেল।
হাজার চেষ্টা করার পরও তারাপদবাবু এদের মৃত্যুর কারণটা খুঁজে পেলেন না। তারাপদ আমরাবতী হাই স্কুলের অঙ্কর শিক্ষক। তার এই 32 বছরের চাকরি জীবনে চিরকালই ছাত্রদেরকে তিনি শিখিয়েছেন সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে হয়, অঙ্ক হোক বা জীবন। কিন্তু আজ যেন তার নিজের মনেই সে যুক্তির আড়ালে কোনো এক অজানা ভয়ানক সত্যের অনুসন্ধান করতে চাইছিল। তারাপদর মনে পড়ে গেল ছেলেবেলায় কোথাও একটা কোনো গল্পের বইতে সে এক দেবীর কথা পড়েছিল। পুজোয় অনাচার হওয়ার কারণেই সেই দেবী রুষ্ট হন। তারপরে সেই বাড়ির ছোট মেয়েটাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। দেবীর ঠোঁটের কোণ থেকে মেয়েটির লাল পেরে শাড়িটার একটা খুঁড় দেখা যাচ্ছিল। এইসব ভেবে শীতের রাতেও তারাপদবাবুর গায়ে ঘামতে শুরু করলো। লেপটা গা থেকে সরিয়ে মোবাইল হাতে ঠাকুর ঘরের দিকে এগিয়ে চলল তারাপদবাবু। ঠাকুর ঘরটা ঘরের এক কোণে। ঠাকুর ঘরের প্রবেশ করেই সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার সে লক্ষ্য করলো। সারা ঘরটা কেমন একটা থমথমে আর গা ছমছমে ভাব। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ঠিক যেন রক্তের আষ্ঠে পোড়া কোনো জিনিসের মিলিত গন্ধ। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। ওই কি বিভৎস চাহনি! মনে হলো সেদিনকার তুলনায় আজকের দেবী মূর্তির চোখের চাহনিটা আরো ভয়ঙ্কর। পাথরের মূর্তিটাকে ঠিক মুখের কাছে ফ্ল্যাশ লাইটটা ফেলতেই তারাপদর বাবুর বুকটা ছ্যাত করে উঠল। পাথরের মূর্তিটার মুখে ওটা কি লেগে আছে? লাল লাল রক্ত না? এ কি? এই যে ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত! তারাপদবাবু তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে পালিয়ে এলেন আর শোয়ার ঘরে ছিটকানিটা তুলে দিলেন। কি হলো? এত রাতে কোথায় গিয়েছিলে? গিন্নি প্রশ্ন করল। এই যে একটু বাথরুমে গিয়েছিলাম। তারাপদর গিন্নি বলল, শোনো, ওই মূর্তিটা আমার কেমন লাগছে। আজ ঠাকুর ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম বেদির তলায় কিছু লোম পড়ে আছে, ঠিক যেন আমাদের মিনির গায়ের মতো। তারাপদবাবু গিন্নিকে আর চিন্তায় ফেলতে চাইছিলেন না। এমনিতেই তার গিন্নি প্রেশারের রোগী। যদি এই সব ঘটনা সে শুনতে পায় তাহলে বাড়াবাড়ি কিছু হতে পারে। এই ভয়ে তারাপদবাবু সেদিনকে তার গিন্নিকে কিছুই বললেন না। তিনি আসল ঘটনা গোপন করে একটা সম্ভাবনার কথা জানিয়ে দিলেন তার গিন্নিকে। হতে পারে হাওয়ায় উড়ে এসেছে, কুকুর বেড়াল কত কিছুরই হতে পারে। এসব বাজে চিন্তা করো না তো, ঘুমিয়ে পড়ো তুমি। গিন্নি ঘুমোলো বটে, কিন্তু সে রাতে তারাপদবাবুর আর ঘুম এলো না। কোনো এক অজানা বিপদের আশঙ্কায় তার মনটা কু ডাকতে লাগলো। গ্রাম অঞ্চলে আজকাল খাঁটি দুধের বড় আকাল। গয়লাকে টাকা দিলেও খাঁটি দুধ পাওয়া যায় না। তাই বেশ কয়েক বছর ধরেই তারাপদবাবু একটা গরু পুষেছিলেন। তাছাড়া তারাপদবাবুর ঘরের ছেলে আর গিন্নি দুজনারই দুধ খুবই পছন্দের। সে নিজে স্কুলে পড়ে থাকে, গিন্নি সারাদিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত, আর ছেলে তো কলেজে যায়। তাই সেই গরুগুলির দেখাশোনা করার জন্য ঘরে কেউ থাকে না। তাই তারাপদবাবু কাশী নামের একটা লোককে গরু দেখাশোনা করার জন্য রেখেছেন। সে ভোরবেলায় এসে গরুর দুধ দুইয়ে গোয়াল পরিষ্কার করে এবং খড় কেটে বাড়ি ফিরে যায়। তাই তাকে মাসে মাসে তারাপদবাবু কিছু টাকা আর প্রত্যেক দিন কিছুটা দুধ দেয়। ও দাদা বাবু, দেখে যাও গো, কি সর্বনাশ হলো! কি হবে এবার? কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? সদর দরজা খুলতে খুলতে তারাপদবাবু জিজ্ঞাসা করলো, দাদাবাবু, গরুটা নাই গো, গরুটা নাই। নেই মানে? কি বলছিস তুই এসব? তারাপদবাবু ছুটতে ছুটতে গোয়াল ঘরে এসে দেখলেন বিরাট বড় প্রাণহীন দেহটা মাটিতে পড়ে আছে। চোখগুলো বিস্ফারিত, জিভটা অনেকটা বেরিয়ে গেছে, গলার কাছটা খুবলানো, আর সারা গোয়াল ঘরটা রক্তে ভেসে যাচ্ছে। পোষা গরুর মৃত্যু গৃহস্থের জন্য খুব অকল্যাণের। সেদিনকে আর তারাপদবাবুর কোনো কিছুতেই মন লাগলো না। একটা
ছাড়া তিনি আর কোনো ক্লাস নিতে পারলেন না। স্টাফ রুমে এইভাবে তারাপদবাবুকে বসে থাকতে দেখে শুভেন্দু এগিয়ে এলো। শুভেন্দু এই স্কুলের ইতিহাসের শিক্ষক, বয়সে তারাপদর চাইতে অনেকটাই ছোট, কিন্তু সে পড়াশোনায় বড় মেধাবী আর সাথে খুব ভদ্রও বটে। কি ব্যাপার তারাপদবাবু, এত বিষণ্ণ লাগছে কেন আপনাকে? খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি শুভেন্দু। বাড়িতে একটার পর একটা অঘটন লেগেই রয়েছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে পুরো ব্যাপারটা আমাকে খুলে বলতে পারেন। তারাপদবাবু আগাগোড়া প্রথম থেকে শুভেন্দুকে সবটাই বললেন। শুভেন্দু সব কিছু শোনার পর তারাপদবাবুর বাড়িতে গিয়ে দেবী মূর্তিটা দেখার আবদার করলো। ঠিক হলো আজই স্কুল শেষের পর শুভেন্দু তারাপদবাবুর বাড়িতে গিয়ে মূর্তিটি দেখবে। সেই মতো তারা তারাপদবাবুতে গিয়ে পৌঁছালেন। তারাপদবাবুর বাড়িতে গিয়ে মূর্তিটা দেখেই শুভেন্দু চমকে উঠল। এই কি ভীষণ ভুল করে ফেলেছেন আপনি তারাপদবাবু, এই যে দেবী মরিচি। ততক্ষণে তারাপদ গিন্নিও সেখানে উপস্থিত হয়েছেন। শুভেন্দু এই দেবী নিয়ে যা বলল সেটা ছিল এই রকম। বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার দেবী এটি। দেবী বললে ভুলই হবে, উপদেবী বলাই শ্রেয়। এটি দেবী তারার অপর এক রূপ। অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যে তন্ত্রের অভ্যুত্থানের সাথে সাথেই এই দেবী বজ্রযান শাখার এক জনপ্রিয় দেবীতে পরিণত হয়। এ দেবীর পুজো সাধারণ লক্ষ্মী সরস্বতীর মতোই ফুল বেলপাতা বাতাসে দিয়ে হয় না, কঠোরভাবে তন্ত্র মতে কোনো অভীষ্ট পূরণের জন্য হয়ে থাকে। আর প্রতিবার পুজোর পর হোমের আগুনে তাজা রক্তের আহুতি দিতে হয়। সাধারণ তিব্বতীদের কাছে এটি একটি প্রসিদ্ধ দেবী। তাছাড়া চীন, নেপাল, জাপানেও এটি অন্যান্য নামে পরিচিত। সব জায়গায় একে দ্য গড অফ ডার্কনেস হিসেবেই পুজো করা হয়। তারাপদবাবু প্রশ্ন করলেন, কিন্তু এ অঞ্চলে এরকম জিনিস এলো কি করে? এই অঞ্চলে আগে বৌদ্ধ ধর্মের রমরমা ছিল। পাল যুগের শাসন সময়ে এ অঞ্চলেও ছিল। এখনও এই অঞ্চলের আনাচে কানাচে বৌদ্ধ ধর্মের বিপুল নিদর্শন মিলে। পরে যখন অতীশ দীপঙ্কর তিব্বতে গেল বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য, সেই থেকে ইহা তিব্বতীদের কাছে তন্ত্র সাধনার প্রসিদ্ধ দেবী। হতে পারে সেই সময় কার কোনো তন্ত্রের সাধক কাজ হয়ে যাওয়ার পর এটা পুকুরে ফেলে গেছে। আর আজকালকার মানুষের মধ্যে জিনিস নিয়ে ছেলে খেলা জুড়েছে। এ দেবী যে কতটা ভয়ঙ্কর তা সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। তারাপদবাবু জিজ্ঞাসা করলেন, তাহলে এখন উপায়? এটাকে যেখান থেকে এনেছিলেন সেখানে ফেলে আসলে এর হাত থেকে পরিত্রাণ পাবেন না, এইটুকু বলতে পারি। কিন্তু এর বেশি কিছু আর বলতে পারছি না। সেদিনের মধ্যে শুভেন্দু বিদায় নিল। এই কয়েকদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য তারাপদবাবু আর তার স্ত্রীর মনে যেসব ধারণা জন্মেছিল সেসব ধারণা যে একেবারেই কাকতালীয় নয় তার একটা প্রমাণ পাওয়া গেল। ঠিক এমন সময় দরজার বাইরে অনেকজন লোকের ডাকাডাকি শুনতে পেলেন তারাপদবাবু। তারাপদবাবু বাইরে বেরিয়ে দেখলেন জেলা মিউজিয়ামের অধিকারক এসেছেন পুলিশের কাছ থেকে মূর্তিটির ব্যাপারে খবর পাওয়ার পর। এই মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করেন ওরা এটাকে জেলা মিউজিয়ামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার গিন্নি আর কোনো রকম আপত্তি করল না। সবাই মনে মনে ভাবলো বড় কোনো বিপদ হওয়ার থেকে বাড়ির সকলে বেঁচে গেছে। প্রতিদিনকার মতো খবরের কাগজটা নিয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে তারাপদ। জেলার যেখানে খবর থাকে সেইখানে ঠিক তারাপদর চোখটা থেমে গেল। খবরটা কিছুটা ছিল এই রকম: গতকাল রাতে জেলা মিউজিয়ামে সিকিউরিটি গার্ডের অস্বাভাবিক মৃত্যু। মৃতদেহের বর্ণনায় একটা বিশেষ লেখা ছিল যে গলার কাছে মাংস খোবলানো আর চোখগুলো বিস্ফারিত। পুলিশের অনুমান কোনো হিংস্র জন্তুর আক্রমণেই এমন ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে তারাপদবাবুর পাখি আর গরুর মৃতদেহের বর্ণনার সাথে এই বর্ণনা হুবহু মিলে গেল। তারাপদবাবুর হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল।